এর আগের ভিডিওতে আমরা জুতো পলিমারাইজেশন কমপ্লিট করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা শুরু করব সংঘনন পলিমারাইজেশন, যেটাকে আমরা বলবো কন্ডেনসেশন পলিমারাইজেশন। তো এই জুতো পলিমারাইজেশন আর এদিকে আছে সংঘনন পলিমারাইজেশন, এই দুটো পলিমারাইজেশন প্রক্রিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পার্থক্যটা কি তোমরা নাম শুনলেই বুঝতে পারবে। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যে জুতো পলিমারাইজেশন এটাকে আমরা বলে থাকি চেইন পলিমারাইজেশন, এটাকে আমরা বলবো চেইন পলিমারাইজেশন। আচ্ছা, চেইন পলিমারাইজেশন মানে কি? চেইন পলিমারাইজেশন মানে হচ্ছে তোমার শৃঙ্খল পলিমারাইজেশন। এই পার্টিকুলার পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হয় যে শৃঙ্খলের দৈর্ঘ্য খুব স্পিডে মানে খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আমি এখানে লিখছি জুতো পলিমারাইজেশনের ক্ষেত্রে শৃঙ্খলের বৃদ্ধি খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়, খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। এটা কোন ক্ষেত্রে হয়? এটা হয় জুতো পলিমারাইজেশনের ক্ষেত্রে। আর এক্ষেত্রে এই যে সংঘনন পলিমারাইজেশন বা কন্ডেনসেশন পলিমারাইজেশন, এটাকে আমরা বলে থাকি স্টেপ গ্রোথ পলিমারাইজেশন। এখন এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশন যেটাকে আমরা বলবো, এর অর্থ হলো ধাপ বৃদ্ধি পলিমারাইজেশন। অর্থাৎ এই পার্টিকুলার পলিমারাইজেশন প্রক্রিয়াটি কি হয়, একটা নির্দিষ্ট ধাপে কমপ্লিট হয়, মানে ধাপে ধাপে সংঘটিত হয়। তাহলে আমি লিখছি যে এই প্রক্রিয়াটি ধাপে ধাপে সংঘটিত হয়, ধাপে ধাপে আন্তরাণবিক বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এটাই হচ্ছে আমাদের এই সংঘনন পলিমারাইজেশন আর জুতো পলিমারাইজেশনের মধ্যে মেন পার্থক্য। আর একটা মেন পার্থক্য আছে, দেখো এই শৃঙ্খল বা এই জুতো পলিমারাইজেশন যেটাকে আমরা বলবো চেইন পলিমারাইজেশন বা শৃঙ্খল পলিমারাইজেশন, এই পার্টিকুলার পলিমারাইজেশনের ক্ষেত্রে কোনো কিছু বাদ যায় না। বলতে কোনো উপজাত দ্রব্য উৎপন্ন হয় না। জুতো পলিমারাইজেশনে কি হয় যে কোনো উপজাত দ্রব্য উৎপন্ন হয় না। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমার উপজাত দ্রব্য হিসাবে এখান থেকে H2O বেরোতে পারে, NH3, ঠিক আছে। এগুলি উপজাত দ্রব্যরূপে নির্গত হয়। বুঝতে পেরেছো? তাহলে তোমরা যদি এই দুটো পার্থক্য যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমরা এই কন্ডেনসেশন পলিমারাইজেশন বুঝতে পারবে খুব ভালো করে। তো আমরা এখন শুরু করবো কি কন্ডেনসেশন পলিমারাইজেশন বা সংঘনন পলিমারাইজেশন। এখন আমরা দেখব এই সংঘনন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন। এবং এই সংঘনন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশনের আমি এখানে 4টে স্টেপ লেখাবো, এবং 4টে স্টেপই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং তোমরা স্টেপগুলো পরপর লিখবে। দেখো, প্রথম স্টেপ হচ্ছে এটাই যে এক্ষেত্রে এই যে মনোমার অণুগুলো, এক্ষেত্রে মনোমার অণুগুলি কমপক্ষে দুটি কার্যকারী গ্রুপ, কমপক্ষে দুটি কার্যকারী গ্রুপ যুক্ত হতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে এই যে কার্যকারী গ্রুপ আমি লিখলাম, এই কার্যকারী গ্রুপগুলো একই হতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে। আমি এখানে লিখছি এই যে কার্যকারী গ্রুপ যেটাকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ, সেই কার্যকারী গ্রুপগুলো কি হতে পারে? একই হতে পারে, একই প্রকৃতির হতে পারে, অথবা ভিন্ন ধরনের হতে পারে। 3 নম্বরে আমি লিখছি এই যে সংঘনন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন, এই রিয়াকশনটা যখন হবে সেই রিয়াকশনটাকে আমরা বলে থাকি কন্ডেনসেশন রিয়াকশন বা কন্ডেনসেশন বিক্রিয়া। তার মানে এই সংঘনন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশন কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এটা গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। আর 4 নম্বর পয়েন্ট যেটা আমি প্রথমেই বললাম যে কন্ডেনসেশন বা ধাপবৃদ্ধি পলিমারাইজেশনে কি হয় যে এক্ষেত্রে উপজাত দ্রব্যরূপে এই যে H2O বা NH3, এই যে এগুলো তোমাদের উপজাত দ্রব্যরূপে উৎপন্ন হয়, ঠিক আছে। তার মানে আমরা এই 4টে স্টেপ আমাদের ভালো করে জানতে হবে। কি স্টেপ? প্রথম স্টেপ হচ্ছে মনোমার অণুগুলোর কমপক্ষে দুটো কার্যকারী গ্রুপ হতে হবে। 2 নম্বর হচ্ছে কার্যকারী গ্রুপগুলো একই বা ভিন্ন ধরনের হতে পারে। আর 3 নম্বর হচ্ছে কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়াটি সম্পন্ন হয়। 4 নম্বর হচ্ছে উপজাত দ্রব্যরূপে H2O NH3 এগুলো বাইরে বেরিয়ে যায়। আমি একে বলছি। দেখো, প্রথমে লেখা আছে মনোমার অণুগুলো কমপক্ষে দুটি কার্যকারী গ্রুপ হতে হবে। এর অর্থ কি? এর অর্থ হলো এটাই যে দুটো কার্যকারী গ্রুপ ধরে নাও, এখানে আমি বেনজিন রিং আঁকছি, ভালো করে বুঝবে। এখানে আমি বেনজিন রিং আঁকলাম। এবার বেনজিন রিংয়ের মধ্যে এদিকে লিখছি দেখো COOH, আর এদিকে লিখছি NH2,
তার মানে দুটো কার্যকারী গ্রুপ আছে, এক্ষেত্রে দুটো কার্যকারী গ্রুপ আছে। কিন্তু এক্ষেত্রে দেখো দুটো কার্যকারী গ্রুপ কি আছে, একই না ভিন্ন ধরনের? ভিন্ন ধরনের। এখানে COOH আর এখানে NH2, দুটো ভিন্ন ধরনের। আর আমি যদি বলি কার্যকারী গ্রুপ একই রকমের হলে কি সংগঠন বা তাপবৃদ্ধি পলিমারাইজেশন দেখাবে? অবশ্যই দেখাবে। সেক্ষেত্রে এক্সাম্পল হয়ে যাবে আলাদা। সেক্ষেত্রে এক্সাম্পল দেখো আমি নিচ্ছি ইথিলিন গ্লাইকল, ধরো এখানে লিখছি CH2, এই যে CH2 এর সঙ্গে আমি নিচ্ছি দেখো OH, আর এখানে লিখছি দেখো OH। এটাকে আমরা বলে থাকি ইথিলিন গ্লাইকল। এটা কি? এটা হচ্ছে তোমার একই কার্যকারী গ্রুপ, দুটোই হচ্ছে OH, সেম কার্যকারী গ্রুপ, সেম ফাংশনাল গ্রুপ। আর হতে পারে তোমার ধরো টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিডের তোমরা যদি সংকেতটা দেখো, এটা হচ্ছে তোমাদের টেরিথ্যালিক অ্যাসিড, এটা হচ্ছে COOH, আর এদিকে আছে COOH। ভালো করে দেখো, এখানে দুটো পজিশনই দুটো পজিশনই কিন্তু COOH গ্রুপ যুক্ত আছে, মানে একই কার্যকারী গ্রুপ যুক্ত আছে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কার্যকারী গ্রুপ, মানে ভিন্ন ধরনের কার্যকারী গ্রুপ হতে পারে। আর কি হতে পারে? দুটো আলাদা মানে দুটো একই কার্যকারী গ্রুপ এই রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। তো এখন আমরা দেখব এই সংগঠন বা তাপবৃদ্ধি পলিমারাইজেশনের মধ্যে মানে এই যে রিয়াকশনগুলো, মানে এদের মধ্যে কি কি রিয়াকশন হবে এবং সেই রিয়াকশনের ফলে কি রকম টাইপের পলিমার উৎপন্ন হবে, এগুলো আমরা দেখব। এগুলো দেখার জন্য আমি এখানে প্রথমেই বলে দিচ্ছি, এই যে সংগঠন বা তাপবৃদ্ধি পলিমারাইজেশন, এটাকে আমরা দুভাগে ভাগ করে থাকি। একটা তোমাদের আসবে A-B, মানে AB জাতীয়, এটাকে বলা হয় AB জাতীয়, এটাকে বলা হয় AB জাতীয় তোমার ওই পলিমারাইজেশন, AB জাতীয় কন্ডেনসেশন পলিমারাইজেশন বলতে পারো। আর একটা হবে তোমাদের AA-BB জাতীয় পলিমারাইজেশন। তার মানে আমাদের এই দুটো জিনিস দেখতে হবে, একটা দেখতে হবে মানে AB জাতীয় পলিমারাইজেশন, আর একটা দেখবো AA-BB জাতীয় পলিমারাইজেশন। এই দুটোই আমরা দেখবো। আমরা প্রথমে দেখবো AB জাতীয় পলিমারাইজেশন, এটা আমরা প্রথমে দেখবো, তারপরে আমরা দেখবো সেকেন্ডে AA-BB জাতীয় পলিমারাইজেশন। তো দেখো এখন আমরা দেখবো AB জাতীয় পলিকন্ডেনসেশন। AB জাতীয় পলিকন্ডেনসেশন, AB জাতীয় পলিকন্ডেনসেশন মানে কারা কারা দেখাবে? এক্ষেত্রে তোমাদের ওই মনোমার অণু একটাই হবে। একটা বলতে মনোমার অণু একটা হবে না, মনোমার তো অনেক কটাই হবে, মনোমার অণুগুলো একটা টাইপের হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি লিখছি, এক্ষেত্রে একই মনোমার অণুর মধ্যে যে দুটি কার্যকারী গ্রুপ থাকবে, সেই কার্যকারী গ্রুপগুলো সেই দুটি কার্যকারী গ্রুপগুলো কি হবে? আলাদা আলাদা হবে। সেই কার্যকারী গ্রুপগুলো আলাদা আলাদা, ভিন্ন টাইপের, আলাদা টাইপের। আর আলাদা টাইপের এমন মানে কার্যকারী গ্রুপ এখানে আমাদের নিতে হবে যে কার্যকারী গ্রুপগুলো একে অপরের সঙ্গে রিয়াকশন করে, এই রকম কার্যকারী গ্রুপ আমাদের নিতে হবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো আমরা প্রথম এক্সাম্পল নিচ্ছি, এই যে এটাকে বলা হয় প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। ভালো করে বোঝো, এটাকে আমরা বলে থাকি বেঞ্জোইক অ্যাসিড, COOH। তোমরা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বেঞ্জোইক অ্যাসিড। এর ঠিক প্যারা পজিশনে ধরো NH2 গ্রুপ যুক্ত আছে, NH2 গ্রুপ যুক্ত আছে, সেই জন্য এটাকে আমরা বলবো প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। দেখো এক্ষেত্রে হচ্ছে COOH গ্রুপ, এক্ষেত্রে NH2 গ্রুপ, দুটো আলাদা আলাদা গ্রুপ আছে, এবং দুটো যে আলাদা আলাদা কার্যকারী গ্রুপগুলো আছে সেই কার্যকারী গ্রুপগুলো একে অপরের সঙ্গে রিয়াকশন করতে পারবে। কেন রিয়াকশন করতে পারবে? যে COOH গ্রুপ, এটার ক্যারেক্টার হচ্ছে তোমার অ্যাসিডিক ক্যারেক্টার, এটার ক্যারেক্টার হচ্ছে তোমার অ্যাসিডিক ইন নেচার। আর এই যে NH2 গ্রুপ আছে, এই NH2 গ্রুপটা হচ্ছে অ্যালকালাইন ক্যারেক্টার, অ্যালকালাইন ইন নেচার। তার মানে এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার, আর এটা হচ্ছে তোমাদের বেসিক ক্যারেক্টার। অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার এবং বেসিক ক্যারেক্টার থাকার জন্য মানে এইরকম একটা মনোমারের সঙ্গে যদি আবার একটা মনোমার নিই, এই একই মনোমার যদি নিই, তাহলে এরা একে অপরের সঙ্গে রিয়াকশন করবে, এবং রিয়াকশন করার পর কি উৎপন্ন হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখাবো, আমরা এটা দেখার পর আমরা দেখবো যে রিয়াকশনটা কীভাবে হচ্ছে। দেখো এই রিয়াকশনটা মানে এক্ষেত্রে যে পলিমার যেটা উৎপন্ন হয়, সেই পলিমারটা দেখতে এইরকম হবে যে এইদিকে আমি নিচ্ছি দেখো CO, আর এইদিকে বাইরের দিকে এখানে আমি লাগিয়ে দিলাম OH, আর এখানে আছে দেখো NH2 আছে, এখানে আমি লিখছি দেখো NH, আর বাইরে থেকে একটা H আমি এখানে লাগিয়ে দিলাম, আর এখানে লাগালাম হচ্ছে তোমার N। এই যেটা তৈরি হলো এটাকে আমরা বলে থাকি পলিঅ্যামাইড, এটাকে আমরা বলবো পলিঅ্যামাইড। এখন আমরা দেখব এই রিয়াকশনটা কি করে হচ্ছে, মানে কোন স্টেপ ওয়াইজ হচ্ছে, সমস্ত মানে রিয়াকশনটাকে আমরা ভালো করে বুঝবো। তো দেখো এখন আমরা দেখবো ওই যে পার্টিকুলার রিয়াকশন, যে রিয়াকশনটার এক্সাম্পল আমি এখনই দেখলাম, সেই রিয়াকশনটাকে আমরা ডিটেলসে বুঝবো কি করে মনোমার থেকে কি করে আমাদের পলিমার উৎপন্ন হচ্ছে। আমাদের মনোমারিক ইউনিট কি ছিল? এখানে আমরা নিয়েছিলাম NH2 এই গ্রুপটা নেওয়া হয়েছিল, এবং এর ঠিক প্যারা পজিশনে
COOH গ্রুপ যুক্ত ছিল। আচ্ছা, এটা ছিল, এটাকে আমরা কি বলে থাকি, প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, এর সঙ্গে আমরা নেবো ওই প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিডের আবার একটা মনোমার অণু আমরা নিয়ে নেবো, মানে এটাই নেবো এখানে। এবং রিয়াকশনটা কি করে হচ্ছে, ধরে নাও এখানে আছে তোমার N আর এখানে ধরো H আছে, এই যে আছে না NH2, এখানে NH2কে আমি H কে দুটোকে এই দুটো H কে আমি এখানে আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে করে রিয়াকশনটা বুঝতে সুবিধা হয়। এখানে আবার বেঞ্জিন রিং এর সঙ্গে অ্যাটাচ করব এবং এদিকে আছে আমাদের দেখো COOH। তাহলে আমরা দুটো প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড আমরা নিয়ে নিয়েছি। রিয়াকশনের সময় কি হবে, এই পার্টিকুলার রিয়াকশনটাই তোমার জল বেরিয়ে যাবে, H2O নির্গত হবে। তো ওই জন্যই আমি ওই রিয়াকশনের প্রথমে, মানে এই ভিডিওটার প্রথমে আমি বলেছিলাম যে এই ধরনের রিয়াকশনগুলোর ক্ষেত্রে উপজাত দ্রব্যরূপে জল বেরিয়ে যেতে পারে। এখানেও তোমার জল বেরোবে, দেখো এখানে এই যে COOH আছে, এখান থেকে OH বেরোবে, আর 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 এই যে H আছে, এই Hটা এখান থেকে বেরোবে, মানে এই NH2 থেকে H বেরোবে আর COOH থেকে OH বেরোবে, অর্থাৎ আমাদের এখান থেকে তোমার জল বেরিয়ে গেল -H2O, এটা আমি লিখলাম। আচ্ছা, তাহলে এটা কি তৈরি হবে, এটা তৈরি হবে এদিক থেকে যদি লিখি, এদিকে আছে দেখো H2N আর এখানে আছে বেঞ্জিন রিং, বেঞ্জিন রিংয়ের সঙ্গে এখানে আছে দেখো CO আর এখানে আছে HN, এটাকে আমরা এখানে লিখবো HN, এবং তার সঙ্গে এখানে আবার একটা বেঞ্জিন রিং যেটা অ্যাটাচ আছে সেটা আমরা যুক্ত করলাম, এবং তার সঙ্গে আছে দেখো COOH, বুঝতে পারছো? তাহলে এইখানে এই যেটা তৈরি হলো COHN, ভালো করে বোঝো, এই যে COHN, এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় অ্যামাইড বন্ড। আমি এখানে সাইডে লিখছি যে তৈরি হলো COHN, এটাকে আমরা বলে থাকি অ্যামাইড বন্ড, বুঝতে পেরেছো? আর এই গোড়াটাকে আমরা কি বলবো, গোড়াটাকে আমরা বলবো অ্যামাইড মলিকিউল। কি বললাম, এই যে গোটাটাকে, এই গোটা টোটালটাকে আমরা বলে থাকবো অ্যামাইড মলিকিউল। আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে বলবো অ্যামাইড মলিকিউল। আচ্ছা, মলিকিউল মানে হচ্ছে অণু, তার মানে এটা অ্যামাইড অণু তৈরি হলো, বুঝতে পারছো? এখানে আমি লিখেছি অ্যামাইড বন্ড, মানে অ্যামাইড অণুর মধ্যে তোমার অ্যামাইড বন্ড আছে। এই অ্যামাইড অণু থেকে কি তৈরি হবে, পলি অ্যামাইড তৈরি হবে। কি করে তৈরি হবে, রিয়াকশনটা দেখো ভালো করে, একটা মনোমার অণু এর সঙ্গে যুক্ত হলো, অপর একটা মনোমার অণুর সঙ্গে যুক্ত হলো, এটা তৈরি হলো। আবার কি হবে, আবার এমনই আর একটা মনোমার অণু এর সঙ্গে যুক্ত হবে। কি করে যুক্ত হবে দেখো, আমি এটা কি আবার এখানে লিখছি, কীভাবে লিখবো, ঠিক এইভাবে লিখবো, ওই যে NH2, এখানে লিখছি দেখো NH2, তার সঙ্গে লিখবো ধরো এই বেঞ্জিন রিং, আর এদিকে লিখবো COOH। আচ্ছা, এখানে যেমন আলাদা করে লিখেছিলাম NH2টাকে, এই পার্টিকুলার জায়গাটা ভালো করে দেখো, এখানে দেখো এনের সঙ্গে দুটো H আলাদা করে লিখেছিলাম, ঠিক তেমনি এখানে এই যে দুটো H আছে, এদিকে একটা H লিখবো এবং এদিকে আর একটা H লিখবো। এবং ঠিক একই রকমভাবে আগে যেমন আমরা এখান থেকে H2O মানে জল বাইরে বের করে দিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এক্ষেত্রে H2O এখান থেকে বেরিয়ে যাবে। ভালো করে দেখো, COOH থেকে OH বেরোচ্ছে আর NH2 থেকে তোমার হাইড্রোজেন বেরোচ্ছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে এখানে COHN মানে অ্যামাইড বন্ড, COHN মানে কি অ্যামাইড বন্ড, আবার একটা তৈরি হবে ঠিক এই জায়গায়, বুঝতে পারছো? তার মানে যদি আমি এখান থেকে লিখি, এদিকে যদি লিখি H2N, তার সঙ্গে বেঞ্জিন রিং, তার সঙ্গে আছে COHN, এটা হচ্ছে অ্যামাইড বন্ড, আবার বেঞ্জিন রিং, আবার এখান থেকে COHN, এটা তৈরি হলো। আচ্ছা, এর সঙ্গে তোমার ওই যে একটা বেঞ্জিন রিং, তার সঙ্গে COOH হয়েছে। আচ্ছা, তার মানে এই যেটা তৈরি হলো, ভালো করে বোঝো, আগেরটা ছিল আমাদের অ্যামাইড অণু, ভালো করে বোঝো ব্যাপারটাকে, আগেরটা ছিল আমাদের অ্যামাইড অণু, আর এই যেটা তৈরি হলো এটাকে বলা হয় অ্যামাইড যৌগ, এটাকে আমরা বলবো অ্যামাইড যৌগ। আর এই অ্যামাইড যৌগ থেকে পরবর্তীকালে আমাদের ওই পলি অ্যামাইড তৈরি হবে। ভালো করে বোঝো, আমরা এখানে প্রথমে কি নিয়েছিলাম, ওই প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, সেটা আমরা দুটো নিয়ে নিয়েছিলাম, দুটো থেকে এখানে একটা ওই CONH মানে অ্যামাইড বন্ড তৈরি হয়েছিল, যেটাকে আমরা গোড়াটাকে আমরা বলেছিলাম অ্যামাইড অণু বা অ্যামাইড মলিকিউল। আবার এটার সঙ্গে ওই একই রকমের ওই তোমার ওই প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড যুক্ত হওয়ার পর এখানে ওই একই রকমভাবে ওই COHN মানে অ্যামাইড বন্ড তৈরি হলো, এবং এই যেটা তৈরি হলো এটাকে আমরা বলবো অ্যামাইড যৌগ। তাহলে এটা আমাদের তৈরি হলো অ্যামাইড যৌগ। এই অ্যামাইড যৌগ কি হবে, আবার পুনরায় এইরকম একটা ওই মনোমারিক ইউনিটের সঙ্গে যুক্ত হবে, এবং তারপর আবার যুক্ত হবে এবং যুক্ত হতে থাকবে, এবং যুক্ত হতে হতে একটা সময়ে আমাদের এই অ্যামাইড যৌগ থেকে পলি অ্যামাইড তৈরি হবে। এবং পলি অ্যামাইডকে আমরা এখন কীভাবে লিখবো, এটা কন্টিনিউ যুক্ত হতে থাকবে, এবং যুক্ত হওয়ার পর এইভাবে আমরা এটাকে পলি অ্যামাইডকে আমরা এইভাবে লিখবো। এদিকে আছে দেখো N আর এখানে আছে H, এদিক থেকে একটা H বাইরে বের করে দিচ্ছি,
হয়েছে। আর এখানে আছে বেঞ্জিন রিং, আর এখানে CO, এদিকে OH, আর এখানে লিখবো N। এই যে এটা তৈরি হলো এটাকে আমরা বলে থাকি পলিঅ্যামাইড, এটাকে আমরা বলে থাকবো পলিঅ্যামাইড। তাহলে তোমরা বুঝতে পারলে পলিঅ্যামাইড কিভাবে তৈরি হয়। পলিঅ্যামাইডের মধ্যে আমাদের কি আছে, অ্যামাইড বন্ড আছে। আচ্ছা, এই যে আমরা বারবার বলছি পলিঅ্যামাইড পলিঅ্যামাইড পলিঅ্যামাইড, এই পলিঅ্যামাইড কার সঙ্গে কার রিয়াকশন হলো? পলিঅ্যামাইডের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে এক্ষেত্রে আমাদের ওই অ্যামিনের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনে কি তৈরি হলো? পলিঅ্যামাইড। মানে অ্যামিন এবং কার্বক্সিলিক অ্যাসিড এই দুটো রিয়াকশনে কি তৈরি হলো? পলিঅ্যামাইড। তো দেখো এখন আমরা দেখব AABB জাতীয় পলিকন্ডেনসেশন। AABB জাতীয় পলিকন্ডেনসেশনের আমাদের প্রথম পয়েন্ট যদি হয় সেটা হবে যে এক্ষেত্রে তোমাদের ওই সেলফ পলিকন্ডেনসেশন সেলফ পলিকন্ডেনসেশন হয় না। কেন সেলফ পলিকন্ডেনসেশন হয় না? আচ্ছা, এর আগেরটাতে আমরা দেখছিলাম কি AB জাতীয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি সেলফ পলিকন্ডেনসেশন হয়েছিল? হ্যাঁ হয়েছিল। কেন হয়েছিল এটা দেখো। এক্ষেত্রে এই যে আমরা যে এক্সাম্পলটা যেটা নিয়েছিলাম, একদিকে ছিল COOH গ্রুপ আর একদিকে ছিল NH2 গ্রুপ, এটাই করেছিলাম। তো এক্ষেত্রে সেলফ পলিকন্ডেনসেশন মানে বোঝো, সেলফ পলিকন্ডেনসেশন মানে এইটার সঙ্গে এইটাই, মানে এটা কি প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। এইরকম প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিডের পাশে আমি যদি আবার একটা প্যারা অ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড নিয়ে নিই, তাহলে এরা তোমরা রিয়াকশন করছিল। কেন রিয়াকশন করছিল? কারণ এই ক্ষেত্রে এই যে মোনোমারিক ইউনিটের মধ্যে দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত ছিল, সেই জন্য এক্ষেত্রে সেলফ পলিকন্ডেনসেশন হচ্ছিল। এক্ষেত্রে তা হবে না। এক্ষেত্রে কেন হবে না? সেলফ পলিকন্ডেনসেশন কেন হবে না? কারণ এর কারণ হলো এটাই, এক্ষেত্রে আমরা যে মোনোমারিক ইউনিট যেটা নেবো, সেই মোনোমারিক ইউনিটের মধ্যে একটা টাইপের কার্যকারী গ্রুপ থাকবে। আমি লিখছি কারণ এক্ষেত্রে মোনোমারের মধ্যে একই জাতীয় কার্যকারী গ্রুপ উপস্থিত। আর একই টাইপের কার্যকারী গ্রুপ যদি উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেলফ পলিকন্ডেনসেশন হয় না। এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও আমি এখানে এক্সাম্পলটা নেবো, ধরো টেরিথ্যালিক অ্যাসিডের এক্সাম্পল নিলাম। COOH গ্রুপ ওপরে আছে আর এদিকে আছে দেখো COOH, এটাকে আমরা বলবো টেরিথ্যালিক অ্যাসিড। টেরিথ্যালিক অ্যাসিডের মধ্যে এদের দেখো COOH, তাহলে এটা হচ্ছে আমাদের সেম গ্রুপ। এদিকে আর এদিকে দুটো একই দিকে কি গ্রুপ যুক্ত আছে? একই গ্রুপ, সেম গ্রুপ যুক্ত আছে। সেই জন্য টেরিথ্যালিক অ্যাসিডের সঙ্গে অপর একটি টেরিথ্যালিক অ্যাসিডের অণু রিয়াকশন করে না, কারণ এক্ষেত্রে একই গ্রুপ যুক্ত আছে। আবার দেখো আর একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। ধরে নাও এখানে নিলাম ইথিলিন গ্লাইকল, ধরো এখানে আছে CH2 আর এখানে যে দেখো CH2, নিচে OH আর এদিকে দেখো OH। ভালোভাবে লক্ষ্য করো, এখানে এই যে OH আর এই যে OH দুটোই হচ্ছে আমাদের সেম গ্রুপ। সেই জন্য ইথিলিন গ্লাইকলের পলিমারাইজেশন বিক্রিয়া হয় না, কারণ দুটোই সেম গ্রুপ। কিন্তু এটা হয় কি হয় যে একটা টেরিথ্যালিক অ্যাসিডের সঙ্গে একটা ইথিলিন গ্লাইকল যদি নিই তাহলে সেক্ষেত্রে এরা পলিমারাইজেশন বিক্রিয়া করবে, কারণ এক্ষেত্রে COOH গ্রুপের সঙ্গে OH গ্রুপের রিয়াকশন হবে। আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইলাম। যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি AB জাতীয় আমরা পলিকন্ডেনসেশন ঘটাই তাহলে সেক্ষেত্রে সেলফ পলিকন্ডেনসেশন হয়েছিল। কেন হয়েছিল? কারণ এখানে দুটো আলাদা আলাদা গ্রুপ যুক্ত ছিল, সেই জন্য এটার সঙ্গে এটারই রিয়াকশন হয়েছিল। এক্ষেত্রে কেন হবে না? এক্ষেত্রে এটার সঙ্গে এটারই রিয়াকশন হবে না, আবার এটার সঙ্গে আর একটা ইথিলিন গ্লাইকলের রিয়াকশন হবে না। কিন্তু টেরিথ্যালিক অ্যাসিডের সঙ্গে টেরিথ্যালিক অ্যাসিডের সঙ্গে আমরা যদি ইথিলিন গ্লাইকলের রিয়াকশন ঘটাই তাহলে রিয়াকশন পসিবল। আর সেই রিয়াকশনটাই এখন আমরা দেখব। কেন রিয়াকশন হবে? কারণ এক্ষেত্রে আমাদের দুটো আলাদা আলাদা, মানে এটার সঙ্গে তখন এটা রিয়াকশন হবে। বুঝতে পেরেছো? এখন আমরা যে এক্সাম্পল যেটা দেখব সেটা হচ্ছে এই টেরিথ্যালিক অ্যাসিডের সঙ্গে ইথিলিন গ্লাইকলের এক্সাম্পল, মানে পলিমারাইজেশন যে রিয়াকশন। এই পলিমারাইজেশন রিয়াকশনটা আমি খুব সম্ভবত ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। এখানে ওই রিয়াকশনটাকে আমরা আরও ডিটেলসে বুঝবো। আচ্ছা, তো ওই রিয়াকশনটাকে আমরা দেখবো ইথিলিন গ্লাইকলের সঙ্গে টেরিথ্যালিক অ্যাসিডের যে রিয়াকশন। ইথিলিন গ্লাইকলের সংকেত কি? এই যে CH2, তার সঙ্গে হচ্ছে CH2, নিচে এইদিকে একটা OH গ্রুপ যুক্ত আছে, এদিকে একটা OH গ্রুপ যুক্ত আছে। এই যে CH2 এই দুটোকে আমরা একই সঙ্গে কীভাবে লিখতে পারি? এই যে CH2 এইভাবে লিখতে পারি। আর এদিকে একটা OH দিয়ে দিলাম আর এদিকে একটা ধরো OH দিয়ে দিলাম, এটাই আমি এখানে লিখেছি
CH2 দুবার না লিখে এখানে 2 বসিয়েছি, মানে এক্ষেত্রে CH2 দুবার আছে। আচ্ছা, ইথিলিন গ্লাইকলের সঙ্গে আমরা কার রিয়াকশন করছি? ওই টেরিথালিক অ্যাসিডের। এই যে OH যেখানে যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যালকোহল। তার মানে এটা হচ্ছে তোমাদের একটা অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল বলতে কীরকম টাইপের অ্যালকোহল? দুটো OH গ্রুপ যুক্ত আছে, সেই জন্য এটাকে আমরা বলবো ডাইঅল। ডাইঅল। আচ্ছা, এর সঙ্গে আমরা কার রিয়াকশন করছি দেখো, যেখানে COOH গ্রুপ যুক্ত থাকে সেটাকে আমরা বলে থাকি কার্বক্সিলিক অ্যাসিড। COOH গ্রুপ কটা আছে? দুটো, সেই জন্য এটাকে আমরা বলবো ডাই কার্বক্সিলিক অ্যাসিড। আগেরটা কার সঙ্গে কার রিয়াকশন হয়েছিল? আগেরটা ছিল আমাদের এই যে COOH, এদিকে এর সঙ্গে আমাদের বেঞ্জিন রিংয়ের সঙ্গে এদিকে যুক্ত ছিল হচ্ছে তোমার NH2 গ্রুপ। কি হয়েছিল? এটা ছিল আমাদের অ্যাসিডিক গ্রুপ, আর এটা ছিল হচ্ছে ওই বেসিক নেচার মানে ক্ষারীয় নেচার। এর সঙ্গে এর রিয়াকশন হয়েছিল এবং এক্ষেত্রে আমাদের তৈরি হয়েছিল পলিঅ্যামাইড। এক্ষেত্রে কি তৈরি হয়েছিল? এক্ষেত্রে আমাদের তৈরি হয়েছিল পলিঅ্যামাইড। ভালো করে জানো, এক্ষেত্রে আমাদের তৈরি হচ্ছিল পলিঅ্যামাইড। এক্ষেত্রে কি তৈরি হবে? অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের যদি রিয়াকশন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পলিএস্টার মানে এস্টার তৈরি হবে। আমরা সবাই জানি যে অ্যালকোহলের সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড রিয়াকশন করলে কি তৈরি হয়? এস্টার তৈরি হয়, আর এই এস্টারটাই পরবর্তীকালে পলিএস্টারের রূপ নেবে। তাহলে এবি এর সঙ্গে মানে এবি টাইপের যে রিয়াকশনটা দেখলাম সেক্ষেত্রে আমাদের পলিঅ্যামাইড তৈরি হয়েছিল। এএবিবি তে আমাদের কি তৈরি হবে? পলিএস্টার তৈরি হবে। এবং আমরা এই রিয়াকশনটা এখন আমরা দেখব। তো দেখো এখানে এই রিয়াকশনটা কিভাবে হচ্ছে, এখানে দেখো রিয়াকশনটা আমাদের এইভাবে হচ্ছে। এই যে COOH আছে, এই COOH থেকে OH গ্রুপ, আর এখানে এই যে OH থেকে H এর সঙ্গে রিয়াকশন করবে এবং রিয়াকশন করে এক্ষেত্রে জল বেরিয়ে যাবে, মানে H2O বাইরে নির্গত হবে। তাহলে এখান থেকে এখানে আমি লিখতে যাচ্ছি ধরো -H2O, জল বাইরে বেরিয়ে গেল। তাহলে কিভাবে কি রিয়াকশনটা হচ্ছে এদিক থেকে লিখছি দেখো, এখানে আছে তোমার HO মানে OH, তার সঙ্গে আছে দেখো CH2 এখানে আছে দেখো O এর সঙ্গে এটা যুক্ত হয়ে যাচ্ছে OC, এখানে লিখছে দেখো OC বলতে এখানে C, এরকম লিখছে দেখো ডবল বন্ড OC, তার সঙ্গে C এর সঙ্গে একটা বেঞ্জিন রিং অ্যাটাচ আছে, সেই বেঞ্জিন রিংটাকে আমরা এইভাবে যুক্ত করলাম, তার সঙ্গে COOH, তার সঙ্গে যে COOH এটা তৈরি হলো। কি তৈরি হলো? এটাকে আমরা বলে থাকবো এস্টার তৈরি হলো। এস্টার, কারণ অ্যালকোহলের সঙ্গে যদি কার্বক্সিলিক অ্যাসিডে যদি রিয়াকশন করা হয় তাহলে এই যেটা তৈরি হলো এটাকে আমরা বলে থাকি এস্টার। আর এই এস্টারের মধ্যে দেখো দুটো গ্রুপ আছে, ভালো করে দেখো এস্টারের মধ্যে কটা গ্রুপ আছে? দুটো গ্রুপ, এই যে COOH এবং OH, মানে দুটো আলাদা আলাদা গ্রুপ আছে। তার মানে এস্টার যদি একবার তৈরি হয়ে যায়, সেই এস্টারের একটা মলিকিউলের সঙ্গে অপর একটা এস্টারের আলাদা একটা মলিকিউল মানে অপর একটা এস্টার মলিকিউল যুক্ত হতে পারে, মানে রিয়াকশন হতে পারে। কি বললাম ভালো করে বোঝো। এখানে এস্টার তৈরি হয়ে গেছে, এই যেটা তৈরি হয়েছে এটাকে আমরা বলে থাকি এস্টার। এস্টারের মধ্যে দুটো আলাদা আলাদা টাইপের COOH আর এদিকে হচ্ছে তোমার OH, দুটো আলাদা আলাদা টাইপের কার্যকারী গ্রুপ মানে ফাংশনাল গ্রুপ যেহেতু যুক্ত হয়েছে, সেই জন্য একটা এস্টারের সঙ্গে আমি যদি অপর আর একটা এস্টার এখানে নিয়ে নিই, মানে এই এস্টারটাকে যদি এখানে নিয়ে নিই, দেখো এখানে আছে HO CH2 এখানে দেখো আমি এইটাকেই ওখানে নিয়ে নিয়েছি, মানে দুটো এস্টারকে নেওয়া হয়েছে। তো এইবার আমরা ওই রিয়াকশনটা করব। কিভাবে রিয়াকশনটা হবে? এখানে COOH, এখান থেকে তোমার OH, আর OH থেকে H বেরোবে, বুঝতে পারছো? COOH গ্রুপ থেকে OH, আর এখানে OH থেকে H, এই দুটো রিয়াকশন করবে, -H2O জল বেরিয়ে যাবে, এবং জল যদি বেরিয়ে যায় তাহলে এখানে ওই C+O গ্রুপের আর একটা ফরমেশন হবে। কি হবে দেখো, কি হবে আমি এইখান থেকে দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখো C+O, আর এখানে হচ্ছে তোমার এই বেঞ্জিন রিং, বুঝতে পারছো? আর এখানে হবে তোমার C+O, তার সঙ্গে দেখো একটা O যুক্ত আছে, তার সঙ্গে এইদিকে যা আছে সেটা আমরা লিখে দেবো। তো এইদিকে যা আছে সেটা আমরা লিখে দিলাম। ঠিক একইভাবে আমরা এইদিকে যা আছে সেটা আমরা লিখে দেবো। দেখো সি এর এদিকে আছে O, তার সঙ্গে CH2, এটা আছে দুটো, তার সঙ্গে আমরা লিখছি দেখো OH। এই যে এটা তৈরি হলো এটাকে আমরা বলে থাকি একটা টাইপের পলিএস্টার। মানে এই যে এটা ছিল কি এস্টার, এটা এস্টার, বুঝতে পারছো? এস্টারগুলো পরপর যুক্ত হতে থাকছে। এই যেটা তৈরি হলো এর সঙ্গে আবার একটা এস্টার যুক্ত হবে এবং রিয়াকশন করবে, এবং তার সঙ্গে আবার একটা এস্টার যুক্ত হবে এবং রিয়াকশন করবে, এবং রিয়াকশন করতে করতে কি তৈরি হবে? আমাদের তৈরি হবে হচ্ছে পলিএস্টার।
আর এই পলিএস্টার রিয়াকশনটিকে আমরা কি করব, আমরা এবার একই লাইনে মানে একটা সিঙ্গেল রিয়াকশনে দেখবো। কীভাবে দেখবো? দেখো এখানে আছে ইথিলিন গ্লাইকল এবং এখানে হচ্ছে তোমার টেরিথারিক অ্যাসিড। এটাকে আমরা মানে ওই পলিএস্টারকে আমরা এখানে একটা লাইনের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করব। কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা তোমরা দেখো, এখান থেকে লিখবো। এখানে আছে তোমার OH, এখানে নিচে দেখো HO, তার সঙ্গে আছে দেখো CH2 দুটো, এখানে নিচে দেখো CH2 হোল 2, এখানে আছে OCO OC ডবল বন্ড O, তার সঙ্গে আছে বেঞ্জিন রিং এর পরে আবার আছে দেখো CO, আবার আছে দেখো C ডবল বন্ড O। আর এখানে একবারে ডিরেক্ট ওই এখানে ডিরেক্ট OH গ্রুপটা দিয়ে দেবো। মানে এই যে এটা হচ্ছে আমাদের সেই রিপিটিং ইউনিট আর কি, মানে এটা বারবার রিপিট হচ্ছে পার্টিকুলার এই জিনিসটাকে। তাহলে এখানে আমরা লিখে দেবো N, আর এখানে একটা আমরা ওই বন্ধনী দিয়ে দেবো, এই জায়গায় একটা বন্ধনী দিয়ে দেবো, আর এখানে লিখবো N। এই যে এটা তৈরি হলো, এটা কি? এটা হচ্ছে আমাদের একটা পলিএস্টার। যে পলিএস্টারটাকে আমরা বলে থাকি PET, এটাকে বলা হয় PET মানে পলিইথিলিন টেরিথ্যালেট, পলিইথিলিন টেরিথ্যালেট। তাহলে আমাদের ওই পলিমারাইজেশন কমপ্লিট। পলিমারাইজেশন বলতে দুটো টাইপের ছিল, একটা ছিল AB টাইপের আর আরেকটা ছিল AABB টাইপের, দুটোই কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমরা দেখব কোপলিমারাইজেশন, যেটা আমাদের সিলেবাসে খুব অল্প রয়েছে, মানে খুব সামান্য রয়েছে, সেটা জাস্ট হালকা করে আলোচনা করব। এখন আমরা দেখব সহ পলিমারাইজেশন বা কোপলিমারাইজেশন। এগুলোর শুধুমাত্র এক্সাম্পলগুলো একটু ভালো করে মুখস্থ করে নিলেই হয়ে যাবে। এখান থেকে ডিটেলসে মানে রিয়াকশনগুলোর প্রশ্ন কিন্তু সেরকম আসে না। শুধু কয়েকটা জিনিস জেনে রাখো, এখানে এই যে কোপলিমারাইজেশন, এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস। এই কোপলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? কোপলিমার তৈরি হয়। কোপলিমার তৈরি হবে। কি বললাম? কোপলিমারাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে যে পলিমার তৈরি হবে, যেটাকে আমরা বলবো কোপলিমার, অর্থাৎ কোপলিমার তৈরি হবে। আচ্ছা, এই যে কোপলিমারাইজেশন এই প্রক্রিয়াটিতে এখানে লিখছি দুই বা ততোধিক ভিন্ন প্রকারের মনোমার অণু যুক্ত হয়। ভিন্ন প্রকারের মনোমার অণু যুক্ত হবে, ফর এক্সাম্পল আমি ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, ভালো করে বোঝো। ধরে নাও এখানে ধরো আমি একটা লিখলাম, ধরো মনোমার, এবং মনোমার থেকে কি তৈরি হবে? মনোমার থেকে পলিমার তৈরি হবে, এবং সেই প্রসেসটাকে আমরা কি বলবো? পলিমারাইজেশন প্রসেস। ধরে নাও আমি একটা মনোমারিক ইউনিট নিলাম, সেটা হচ্ছে A। এবার A নিলাম ধরো N সংখ্যক, মানে A এর সঙ্গে যুক্ত হবে এবং বারবার যুক্ত হয়ে কি তৈরি করবে? মানে A বন্ড এভাবে চলতেই থাকবে, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি। কিভাবে? রিপ্রেজেন্টেশনগুলো আগে শিখেছি, এভাবে রিপ্রেজেন্ট করি। ঠিক তেমনই আমি ধরো একটা মনোমার নিয়ে নিলাম, যেটাকে আমি ধরে নিচ্ছি ধরো B, এটা হচ্ছে তোমার N সংখ্যক নিয়ে নিলাম, এবং এটাও ঠিক একই রকমভাবে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? এইভাবে, তাই তো? এটা একটা পলিমার তৈরি হলো। অর্থাৎ শুধু A যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা পলিমারটাকে এভাবে রিপ্রেজেন্ট করবো। শুধু যদি B নিয়ে নিই, তাহলে এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করলাম। না, দুটোই আমাদের পলিমার তৈরি হয়েছে। এবার ধরো কোপলিমার কখন তৈরি হবে? কোপলিমার তখনই হবে যখন আমরা A এর সঙ্গে B এর রিয়াকশন করাবো। মানে A নেবো, ধরো N সংখ্যক A নিয়ে নিলাম, আবার N সংখ্যক B নিয়ে নিলাম। কি বললাম? N সংখ্যক A নিলাম এবং এখানে N সংখ্যক B নিলাম, এবং রিয়াকশন করার পর যে পলিমারটা যেটা তৈরি হবে, সেই পলিমারটাকে আমরা বলবো কোপলিমার। এবং এই কোপলিমারের এক্সাম্পলগুলো যদি মুখস্থ করে নাও তাহলেই হবে। আমি ব্যাপারটাকে একটু মানে বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো স্টাইরিন, মানে স্টাইরিন থেকে আমাদের তৈরি হবে পলিস্টাইরিন, আর আরেকটা নেবো ধরো বিউটাডাইন। বুঝবে ভালো করে। ধরে নাও এখানে আমি স্টাইরিন নিলাম। আচ্ছা, স্টাইরিনের এক্সাম্পল তোমরা জানো, স্টাইরিনটা কীভাবে লেখা হয়? CH2 ডবল বন্ড CH, আর এখান থেকে একটা বেঞ্জিন রিং যুক্ত হবে। এই একটা ধরো পলিমার আমি নিয়ে নিচ্ছি, এটা একটা মনোমার, এটা একটা তোমার মনোমার, এটাকে বলবো স্টাইরিন। এখান থেকে পলিমার তৈরি হবে। কী করে আমরা পলিমারটাকে রিপ্রেজেন্ট করেছিলাম? এইভাবে, যে এখানে ধরো আছে CH2, এখানে আছে ধরো CH, আবার এখানে আছে ধরো বেঞ্জিন রিং। এর সঙ্গে কি হয়েছিল? ওই আবার একটা মনোমারিক ইউনিট এইভাবে যুক্ত হয়েছিল, এই যে CH2 CH, এবং এখানে আমরা পলিমার শৃঙ্খল, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং এইভাবে আমাদের একটা পলিমার তৈরি হয়েছিল। তো এটা ছিল আমাদের স্টাইরিন, আর এখান থেকে তৈরি হয়েছিল সেটা হয়েছিল আমাদের পলিস্টাইরিন। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমি 2 নম্বরে আরেকটা এক্সাম্পল নেবো, সেটা হচ্ছে ওই বিউটাডাইন।
বিউটাডাইনটা কীভাবে লেখা হয়, এখানে সি বন্ড সি বন্ড সি বন্ড সি, এইদিকে একটা ডবল বন্ড এদিকে একটা ডবল বন্ড, এটাকে আমরা বলবো বিউটা ডাই ইন, এটাকে আমরা বলবো বিউটাডাইন। আচ্ছা বিউটাডাইনটা কি হয়, অপর একটা বিউটাডাইনের সঙ্গে যুক্ত হয়, অপর আর একটা বিউটাডাইনের সঙ্গে যুক্ত হয়, সেটাকে আমি এখানে দেখাচ্ছি। এবং যুক্ত হয়ে মানে এই বিউটাডাইন কী হবে, বিউটাডাইনের সঙ্গে পরপর যুক্ত হতে থাকবে এবং যুক্ত হয়ে কী তৈরি হবে, আমাদের ওই পলিবিউটাডাইন তৈরি হবে। কীভাবে রিয়াকশনটা হয় দেখো, এই বন্ডটাকে এখানে শিফট হয় আর এই বন্ডটা চলে যায় এখানে, আর এই বন্ডটা এখানে শিফট হয়, এই বন্ডটা এখানে চলে যায় এবং এইভাবে আমাদের রিয়াকশন চলতে থাকে। এবং রিয়াকশন চলার পর আমরা এই যে পলিবিউটাডাইন সেটাকে আমরা এইভাবে লিখে থাকি, সি বন্ড সি ডবল বন্ড সি, এখানে হচ্ছে তোমার সি, এখানে চলতেই থাকবে এটা, আর এখানে লিখবো দেখো এন। এটা কি তৈরি হলো, বিউটাডাইন থেকে পলিবিউটাডাইন, এটাকে আমরা বলবো বিউটাডাইন, বুঝতে পেরেছো, পলিবিউটাডাইন। এবার দেখো এটা ছিল আমাদের স্টাইরিন আর এটা ছিল আমাদের বিউটাডাইন। স্টাইরিন থেকে তৈরি হলো পলিস্টাইরিন, বিউটাডাইন থেকে তৈরি হলো পলিবিউটাডাইন। এইবার আমরা এই স্টাইরিনের সঙ্গে যদি বিউটাডাইনের রিয়াকশন ঘটাই, স্টাইরিনের সঙ্গে যদি বিউটাডাইনের রিয়াকশন ঘটাই তাহলে আমাদের কোপলিমার তৈরি হবে, তাহলে আমাদের কী তৈরি হবে, কোপলিমার। আচ্ছা এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হোমোপলিমারের এক্সাম্পল, বুঝতে পেরেছো। তাহলে স্টাইরিনের সঙ্গে বিউটাডাইনের যদি এক্সাম্পল নিয়ে নিই, এখানে আমি এই জায়গাটা লিখে দেখাচ্ছি। তো দেখো আমরা যদি এই স্টাইরিনের সঙ্গে বিউটাডাইনের রিয়াকশন ঘটাই তাহলে আমাদের এই কোপলিমার তৈরি হবে, যে কোপলিমারটাকে আমরা বলবো স্টাইরিন বিউটাডাইন কোপলিমার। আর এটাকে আমরা বলে থাকি বিউনা এস, বিউনা এস। আচ্ছা বিউনা এস এটা হচ্ছে একটা কোপলিমারের এক্সাম্পল, বিউনা এন কোপলিমারের এক্সাম্পল। তোমরা কি করবে, তোমরা বইটা খুলবে, যেখানে কোপলিমারের এক্সাম্পল লেখা আছে সেই জায়গার এক্সাম্পলগুলো ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এক্সাম্পল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।